বণিক বার্তার পডকাস্ট আয়োজন অষ্টপ্রহরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এ অঞ্চলের দেশগুলো অবস্থানরত বাংলাদেশিদের নিয়ে। আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক ইমামুল হাসান আদনান। ইমামুল হাসান আদনান, আপনাকে স্টুডিওতে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আহ, ইমামুল হাসান আদনান, আপনি আজকে একটি প্রতিবেদন লিখেছেন, আমরা দেখেছি বণিক বার্তায়, যে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে বিলাসবহুল এলাকাগুলোয় যেসব বাংলাদেশি ঘরবাড়ি কিনেছেন বা হচ্ছে যে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন, তারা এই মুহূর্তে বেশ আতঙ্কের মধ্যে আছেন। এই বিষয়টি যদি একটু সবিস্তারে বলতেন। সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আবারও। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে ইরান পাল্টা হামলা চালিয়েছে, তার মধ্যে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত তো আছেই, পাশাপাশি বাহরাইন এবং আরও যে সমস্ত জর্দানেরও মনে হয় কোনো একটা অংশে হামলা হয়েছে। এই দেশগুলোর মধ্যে কেবলমাত্র সংযুক্ত আরব আমিরাতেই কিন্তু নাগরিকত্ব পাওয়া, বিনিয়োগ করা, বিশেষ করে তাদের গোল্ডেন ভিসার অধীনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া, এগুলো কেবলমাত্র আমিরাতেই আছে। অন্য কোনো আরব দেশে সে অর্থে কিন্তু বিনিয়োগের সুযোগ নাই এবং নাগরিকত্ব পাওয়ার তো সুযোগই নাই। সৌদি আরবে কিছুটা আছে, অল্প কিছু অংশ বিনিয়োগের ক্ষেত্রে। তো আমরা দেখছি যে গত 10-15 বছর ধরেই বাংলাদেশ থেকে যে সমস্ত সম্পদ পাচারকারী, টাকা পাচার করেছেন, সম্পদ পাচার করেছেন এই দেশ থেকে, তাদের একটা বড় অংশের কিন্তু গন্তব্যস্থল ছিল দুবাই। এবং দুবাইয়ের আশপাশের যে সংযুক্ত আরব আমিরাতের যে প্রদেশগুলো আছে, সেখানে কিন্তু অনেক বাংলাদেশি, যাদের মধ্যে ব্যবসায়ী আছেন, যাদের মধ্যে ব্যাংকের শীর্ষ নির্বাহী আছেন, কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকের চেয়ারম্যান আছেন, কোনো ব্যাংকের ডিরেক্টর আছেন, কিংবা বিভিন্ন খাতের ব্যবসায়ী আছেন, সরকারি আমলা আছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, এরকম নানা ক্ষমতাশালী, যারা ক্ষমতার বৃত্তে থেকে যারা অনিয়ম, দুর্নীতি, লুটপাটের সঙ্গে যুক্ত ছিল, তারা আরব আমিরাতে বাড়ি কিনেছেন, অনেকে অ্যাপার্টমেন্ট কিনেছেন এবং অনেকে সেখানে বিনিয়োগ করেছেন। কারো কারো শোরুম আছে, কারো কারো সেখানে স্থাবর সম্পদ বলতে যা বোঝায় সে ধরনের সম্পত্তিগুলোতে বিনিয়োগ আছে। তো যখন গত শনিবার থেকে যখন ইরানের উপর হামলা হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন সম্মিলিত হামলা চালালো, তার প্রতিক্রিয়া হিসাবে ইরান যখন এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে, এবং সে তার একটা বড় অংশ কিন্তু আঘাত হেনেছে হচ্ছে আমিরাতে দুবাই এবং দুবাইয়ের আশপাশের বিভিন্ন প্রদেশগুলোতে। আমরা যে পরিসংখ্যান দেখছি তাতে কিন্তু উদ্বেগজনক, যে অন্তত হাজারের বেশি ক্ষেপণাস্ত্র বলি, মিসাইল ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন, আত্মঘাতী ড্রোন, যেটা এখন আধুনিক বিশ্বের এই যুদ্ধে বড় অস্ত্র হয়ে উঠেছে, সে ড্রোন হামলা হচ্ছে। এবং আমিরাত সরকার যে পরিসংখ্যান দিয়েছে, সেই পরিসংখ্যানেও আমরা দেখছি যে অন্তত শতাধিক কিন্তু মিসাইল এবং ড্রোন তারা মোকাবিলা করতে পারেনি, সেগুলো আরবের ভূমিতে পড়েছে, আমিরাতের ভূমিতে পড়েছে। তো আমরা খবর নিয়েছি, আমরা যারা আমিরাতে বসবাসকারী বাংলাদেশি ধনকুবের আছেন বা সম্পদ পাচারকারী আছেন, কিংবা বাংলাদেশি ব্যবসায়ীরা যারা সেখানে বিনিয়োগ করেছেন, তাদের অন্তত ডজনের বেশি লোকজনের সঙ্গে আমরা কথা বলেছি এবং আমরা দেখেছি প্রত্যেকের মধ্যেই আসলে খুবই উৎকণ্ঠা বিরাজ করছে। আমরা আজকে প্রতিবেদনে কিছু উদাহরণও দিয়েছি। যেমন আপনি জানেন যে আমিরাতের সবচাইতে বিলাসবহুল যে এলাকাটি, অভিজাত যে এলাকাটি, এটা সারা পৃথিবীর মধ্যেই অভিজাত এলাকার মধ্যেই পড়ে, সেটি হচ্ছে পাম জুমেইরা। সেখানে একজন বাংলাদেশি ধনকুবের, যিনি হয়তো এই দেশ থেকেই সম্পদ পাচার করে সেখানে একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন, এবং আপনি জানেন যে পাম জুমেইরা এলাকার একটি 5 স্টার হোটেলে, কিন্তু 5 তারকা হোটেলে কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং সেখানে সেটি আঘাত এনেছে। এবং তার প্রেক্ষিতে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তার বাসা থেকেও 300 মিটারের মধ্যেই সেটির দূরত্ব, এবং তিনি সেই আগুনের শিখা দেখেছেন, বিকট শব্দে তার পরিবার আতঙ্কিত হয়েছেন এবং তিনি আতঙ্কের সময় কাটাচ্ছেন। তো আমরা এরকম প্রায় যেটি বলছিলাম যে ডজনের বেশি বড় যারা সেখানে বিনিয়োগ করেছেন, এরকম সাবেক সরকারের একজন মন্ত্রীর সঙ্গেও কথা বলেছি, আওয়ামী সরকারের মন্ত্রিসভায় একজন মন্ত্রী ছিলেন, তিনিও এখন দুবাইতে আছেন। এবং আমরা কথা বলেছি সেখানে বসবাসকারী বা বিনিয়োগকারী বিভিন্ন
স্তরের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ব্যবসায়ী যেমন আছেন, আমলা যেমন আছেন, ব্যাংকার যেমন আছেন, আবার তেমনিভাবে ব্যবসায়ীর সঙ্গেও কথা বলেছি যারা আগে থেকে সেখানে বসবাস করছিলেন। তো তারা বলছেন আসলে তারা সবাই আতঙ্কের মধ্যে আছেন। এই যুদ্ধ পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে সেটা আসলে তারা খুবই অনিশ্চয়তায় ভুগছেন। আপনি জানেন যে ইরানের পাল্টা হামলায় আমিরাত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে অনেক মানে বিমান চলাচল কিন্তু অনেক সীমিত সেই অর্থে। তো সেজন্য তারা চাইলেও এখন অন্য কোনো দেশে আসলে পাড়ি দেওয়ার সুযোগ নেই। আমরা যেটা জানি যে বাংলাদেশ থেকে সরাসরি অন্য কোনো দেশে বিনিয়োগের সুযোগ সেভাবে নেই। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে আরব আমিরাতের মতো জায়গায়, বিশেষ করে দুবাইয়ে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে অনেকেই বিনিয়োগ করেছেন। যুদ্ধ পরিস্থিতিতে আমরা দেখে থাকি যে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের নিরাপদে বের করে আনার নানা পদক্ষেপ নিয়ে থাকে। তা এদেরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের কি করণীয় আছে এই আসলে মুহূর্তে এই যুদ্ধ পরিস্থিতিতে? এই ক্ষেত্রে তো সরকারের করণীয় কিছু আছে বলে আমার মনে হয় না। আবার তারাও আসবেন না, কারণ তারা অনেকেই যারা যদি প্রমাণিত হয় যে তিনি দুবাইতে কোনো সম্পদ কিনেছেন এবং তিনি বাংলাদেশের তার যে আয়কর রিটার্ন আছে সেখানে সেটা প্রদর্শন করা হয়নি, তাহলে তো তিনি অপরাধী সাব্যস্ত হবেন। তো সেক্ষেত্রে আসলে তাদের ফিরে আনার মতো সেরকম কোনো ইয়া নেই। তবে আমার কাছে মনে হয় যে যদি এই যুদ্ধটা দেখুন, আমিরাত কিন্তু অনেক নিরাপদ এলাকা হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃত ছিল এবং সেখানে আপনি সারা আমিরাতের যে গত 20-30 বছরের যে উত্থান বিশ্ব অর্থনীতিতে সেটি কিন্তু মানে সর্বোচ্চ চূড়া বলা যায়। তো সেই অবস্থায় আমিরাতে এইরকম একটি হামলা হবে এবং আমেরিকান ঘাঁটি, আমরা যেটা জানতাম যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান, বাহরাইন, জর্দান, এই সমস্ত দেশগুলো যে আমেরিকান ঘাঁটি তৈরি করেছে সেটার বিনিময়ে কিন্তু এই দেশগুলোকে সুরক্ষা দেওয়ার একটা বিষয় ছিল, চুক্তি আছে। তো আমরা দেখছি যে কিন্তু সেই অর্থে কিন্তু সেই সুরক্ষা তারা পাচ্ছে না। ইরানের মিসাইল বা হয়তো এতটাই আধুনিক হয়েছে যে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা আসলে সেই অর্থে হয়তো কাজ করতেছে না। তো সেই হিসাবে এখন আমিরাতের উপর যে ধাক্কাটি এসেছে, এই ধাক্কা তো আমার মনে হয় আগামী দিনের এই ধনকুবেরেরাই আমিরাত থেকে হয়তো শিফট করে অন্য কোনো দেশে যাওয়ার জন্য তাগাদা অনুভব করবে। এখন পর্যন্ত দূতাবাসগুলো থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা মূলত বাংলাদেশি যারা সেখানে বসবাস করেন তাদেরকে বলা হয়েছে যে তাদের যে কোনো বিপদ আপদে তারা যেন হটলাইনে ফোন করেন, দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। তো যারা ধনকুবের বা যারা অনেক সম্পদের মালিক তারা তো আসলে যোগাযোগ সে অর্থে করবেন না, হয়তো তাদের বিকল্প অনেক গন্তব্য অবশ্যই তৈরি করা থাকে। বাংলাদেশ থেকে অর্থ পাচারকারী ধনকুবেরদের কথা তো আমরা শুনলাম। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ মানুষ জীবন জীবিকার তাগিদে সেখানে গিয়ে প্রাণান্তকর পরিশ্রম করে দিনাতিপাত করছেন। তো তাদের নিরাপত্তার বিষয় পরিস্থিতিটি কি এখন এই মুহূর্তে? বাংলাদেশের দূতাবাসগুলো থেকে কি করা হয়েছে, কি বলা হয়েছে তাদের? দুঃখজনক যে সংবাদ সেটি হচ্ছে যে এখন পর্যন্ত এই যুদ্ধে 2 জন বাংলাদেশি মারা গেছেন। তার মধ্যে একজন কিন্তু আমিরাতে, আরেকজন বাহরাইনে। তো আমিরাতে যে বাংলাদেশি মারা গেছেন তিনি একজন সাধারণ শ্রমিক, মৌলভীবাজার তার বাড়ি। তো আমরা আরও কুয়েতে অনেক বাংলাদেশি আহত হয়েছেন আমরা শুনছি। সৌদি আরব আমাদের প্রধান শ্রমবাজার, সংযুক্ত আরব আমিরাত আমাদের দ্বিতীয় প্রধান শ্রমবাজার, কুয়েত আছে, কাতার আছে, এই সমস্ত দেশগুলোতে কিন্তু বিপুল বাংলাদেশি বসবাস করেন। আমার এই সংখ্যাটি আসলে সরকারের কাছে সেই অর্থে একেবারে চূড়া না হলেও অন্তত 60 লাখ বাংলাদেশি এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে বসবাস করেন। তার মধ্যে আপনার আমিরাতেই আছে 12 লাখের মতো বাংলাদেশি এবং তার বেশিরভাগই কিন্তু শ্রমিক। বেশিরভাগ মিনস আমি হয়তো 95%-রও বেশি হচ্ছে যে সাধারণ শ্রমিক। এবং আমরা যেটা খবর ইতিমধ্যে আমরা জেনেছি যে আমরা আমাদের এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও খোঁজ খবর নেওয়া হয়েছে এবং পাশাপাশি ওই সমস্ত দেশের যে দূতাবাসগুলো আছে সেখানে তারা হটলাইন নাম্বার চালু করেছেন। তারা মেইলের মাধ্যমে অভিযোগ বা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন, তাদেরকে মেইল করার জন্য যে কোনো বিপদে আপদে। এবং আমরা জেনেছি যে আমিরাত সরকার সে দেশে বসবাসকারী সকল মানুষের জন্য তাদের মোবাইল অ্যালার্ট চালু করেছেন। তারা একটা অ্যাপসের মাধ্যমে প্রতি মুহূর্তে
মুহূর্তেই আপডেট দিচ্ছেন যে কোথায় মিসাইল হামলা হতে পারে, কোথায় থাকলে নিরাপদ থাকতে পারে। এবং আমি যতটুকু আজকের এই মুহূর্তের সংবাদ পর্যন্ত জানি সেটি হচ্ছে যে আমিরাতে কিন্তু মানুষকে ঘরে থাকার জন্য সে দেশের সরকার আহ্বান জানিয়েছেন। এবং বাংলাদেশ যে দূতাবাস আছে আমিরাতের আবু দুবাইয়ের, সেখানে দূতাবাস থেকেও বলা হয়েছে যেন বাংলাদেশের শ্রমিকরা যেন কোথাও জড়ো না হন, তারা যেন নিরাপদে ঘরে থাকেন এবং একান্ত প্রয়োজনে যদি বেরই হতে হয় তাহলে সেক্ষেত্রে যেন নিজের মানে সতর্ক থাকেন, কোথাও যেন জমায়েত না হন। দেশের অর্থনীতির একটি অন্যতম বড় খুঁটি হলো রেমিটেন্স। তা এই রেমিটেন্স আর্নারদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের আর কি করণীয় আছে বলে আপনি মনে করেন? এখন যারা বিদেশে আছে তারা তো স্বাভাবিকভাবেই এই যুদ্ধ পরিস্থিতিতে অনেকে উদ্বিগ্ন থাকবেন, অনেকে হয়তো অনেকের চাকরিও চলে যেতে পারে, যেহেতু যুদ্ধ পরবর্তী যে কোনো ধ্বংসযজ্ঞের পরেই কিন্তু অনেক কর্মসংস্থান সংকুচিত হয়। এবং যদি কোনো কারণে মধ্যপ্রাচ্যের যে তেল নির্ভর যে অর্থনীতি সেটা যদি বড় ধরনের ক্ষতির শিকার হয় তাহলে কিন্তু সে দেশের অনেক শ্রমিক ছাঁটাই হতে পারেন। আবার পাশাপাশি আরেকটা দিক দেখুন যে আমরা যদি আমাদের এয়ারপোর্টের দিকে তাকাই তাহলে কিন্তু বিপুল বাংলাদেশি, হাজার হাজার বাংলাদেশি কিন্তু এই মধ্যপ্রাচ্যের শ্রমিক যারা, তারা যাওয়ার কথা, তারা কিন্তু গত 3 দিন ধরে যেতে পারছে না। এবং আমি যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি, আমাদের প্রতিবেদকরাও যেটা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে অনেক বাংলাদেশি এরকম আছেন যারা হয়তো সৌদি আরব কিংবা কুয়েতে যাওয়ার কথা বা দুবাইতে যাওয়ার কথা, তার হয়তো ভিসার মেয়াদ আছে 3 দিন, এবং কিংবা তিনি হয়তো শেষ দিন ভিসার মেয়াদ যেদিন শেষ তার আগের দিনই দুবাইতে গিয়ে পৌঁছানোর কথা বা সৌদি আরবে গিয়ে পৌঁছানোর কথা। তো এই অবস্থায় তো তিনি যেতে পারেননি, তাহলে সেক্ষেত্রে তার ভিসার মেয়াদ কিন্তু উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তো আপনি জানেন বাংলাদেশের অর্থনীতির কিন্তু প্রধান শক্তি এই মুহূর্তে রেমিটেন্স। আমাদের রপ্তানি আয় গত 7 মাস ধরে কিন্তু নেতিবাচক। তো সেই জায়গা থেকে আমাদের সবচাইতে অর্থনীতির বড় খুঁটি হয়ে বা বাংলাদেশের অর্থনীতির যে পুনরুদ্ধার সেটি কিন্তু রেমিটেন্সের উপর ভর করেই গত 2 বছরে ঘুরে দাঁড়িয়েছে। আমরা চলতি অর্থ বছরে এখন পর্যন্ত 22% প্রবৃদ্ধি আছে রেমিটেন্সে, এবং এই রেমিটেন্সের কিন্তু বিপুল অংশ, আমরা যদি বলি যে এটার অন্তত 70% কিন্তু আসে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো থেকে। তো স্বাভাবিকভাবেই আমাদের এই প্রথমত যারা যেতে পারছে না, যাদের ভিসা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরিস্থিতি হয়েছে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরিস্থিতি হয়েছে, সেই সমস্ত বাংলাদেশিদের পাশে বাংলাদেশ সরকারকে দাঁড়ানো উচিত। সেই সমস্ত দেশগুলোতে যোগাযোগ করা উচিত বা সরকারের, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের শ্রম উইং যেগুলো আছে সেগুলোর থেকে যোগাযোগ করা উচিত যে এই যুদ্ধ পরিস্থিতির কারণে যে সমস্ত বাংলাদেশির ফ্লাইট ক্যান্সেল হয়েছে এবং তাদেরও হয়তো অনেক আবার পরবর্তীতে বিমানের টিকিট কাটতে গিয়ে তাদেরকে অনেক বাড়তি পে করতে হতে পারে, সেক্ষেত্রে যেন সরকার পাশে অবশ্যই দাঁড়াতে হবে। কারণ এই শ্রমিকদের কিন্তু অনেকেই কিন্তু সেই অর্থে সঞ্চয় বলতে কিছু থাকে না, তারা যে অর্থ আয় করেন সেই অর্থই কিন্তু দেশে পাঠান এবং দেশে কিন্তু সেগুলো ভোগ ব্যয় বেশিরভাগ অংশ ব্যয় হয়ে যায়। আবার পাশাপাশি যে সমস্ত প্রবাসী এখন যেতে পারতেছে না বিদেশে, তাহলে ভবিষ্যতে যেন তাদের ভিসার মেয়াদটা বাড়ানো হয় এই সময়ের জন্য, সেটি অবশ্যই সরকারের দায়িত্ব আছে বড় ধরনের। আমরা জানি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বিপুল পরিমাণ বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, তাদের সম্পর্কে কোনো তথ্য আপনার জানা আছে কি? আপনি যথার্থই বলেছেন, আমাদের যারা শ্রমিক হিসাবে যান তাদের পাশাপাশি অনেক শিক্ষার্থী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পড়াশোনা করেন। বিশেষ করে সৌদি আরবের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি অনেক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করেন। দুবাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশিরা পড়াশোনা করে, কাতারে পড়াশোনা করে, আর ইরানেও কিন্তু বাংলাদেশি অনেক শিক্ষার্থী আছেন। তেহরান ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের অনেক ছাত্র সেখানে পড়াশোনা করেন। তো আমরা ইরানের যেহেতু সেই অর্থে আসলে ইরানের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। আমি গতকাল খবর নেওয়ার চেষ্টা করেছিলাম সেখানে, আমি যতটুকু দেখছি যে আমরা যে সমস্ত সংবাদ পাচ্ছি সেগুলো কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে পাচ্ছি। সেখানে ইন্টারনেট অনেকাংশেই একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন, ইন্টারনেট শাটডাউন অবস্থায় আছে। দেশের ইরানের বিপুল জনগোষ্ঠী ইন্টারনেট সেবা পাচ্ছে না। আবার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে তো আমরা যোগাযোগ করার সুযোগ আছে। তো আমরা যতটুকু জানি যে এখন পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীরা কোথাও কোনো ছাত্র আহত হয়েছেন এটা সংবাদ পাইনি, তবে প্রত্যেকের মাঝে তো উদ্বেগ আছেই। তাদের শিক্ষা জীবন শেষ করা, তারপরে এই নিরাপদ থাকা, এই সময়ে খুব দ্রুত যদি যুদ্ধের এই পরিস্থিতি উন্নতি না হয় বা কোনো পক্ষ যদি সমঝোতায় না আসে দুই পক্ষ, তাহলে কিন্তু এটি পুরা মধ্যপ্রাচ্য কিন্তু যে অর্থনীতি সেটা কিন্তু একদম ছারখার হয়ে যাবে। ইমামুল হাসান আদনান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে হাজির হব নানা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ।